আসসালামু আলাইকুম। আমি আসলে খুব ফর্মাল কমিউনিকেশন খুব একটা অভ্যস্ত মানুষ না। সব কি বলে কি বলে খুব ইনফর্মাল টাইপের কথাবার্তা বলতে খুব পছন্দ করি। সবচেয়ে ভালো হইতো যদি সবাইকে আসলে একদম সামনে থেকে ফিজিক্যালি আপনাদের সবাইকে সামনে পেতাম, আপনাদের অ্যাপিয়ারেন্স তারপরে আপনাদের এক্সপ্রেশনটা যদি বুঝতে পারতাম, সেই ক্ষেত্রে হয়তো আপনাদের সাথে ইন্টারাকশনটা অনেক ভালো হতো। তারপরও যেহেতু এরকম একটা ওয়েবিনিয়ার সবকিছু আসলে সম্ভব না। আহ আমি একটু আমার ব্যাপারে বলি। আমি বর্তমানে সেবা এক্সওয়াইজেড এর ডেভঅপস টিমের মধ্যে আছি। টু বি অনেস্ট, ওই টিমটা লিড করছি আমি। এখানে 3জন ডেভঅপস ইঞ্জিনিয়ার আছে, আমি এবং আমার 2জন কলিগ। সেই সাথে 24/7 যে কোনো ইস্যু মনিটরিং সহ যে কোনো ইস্যু রিজলভ করার জন্য আমাদের 4জনের একটা সক টিম আছে। সক টিম হচ্ছে সিস্টেম অপারেশন সেন্টার। এই সক টিমের মেম্বাররা রোটেশন ওয়াইজ যে কোনো মনিটরিং এর ইস্যু অথবা যে কোনো ইস্যু হলে তারা ফার্স্ট হ্যান্ড এসওপি অনুযায়ী তারা ওইটাকে হ্যান্ডেল করার ট্রাই করে। যদি ওইটাতে কোনো পসিবল সলিউশন অথবা আউটকাম না হয়, যদি রিজলভ না হয়, তখন তারা সাথে সাথে L2 বা ডেভঅপস এর কাছে এই জিনিসগুলো হ্যান্ডেল করে, হ্যান্ড ওভার করে, ডেভঅপস কে এনগেজ করে। তো মোটামুটি সকের 4জন বা 5জন মেম্বার এবং সেই সাথে আমার ডেভঅপস এর 3জন, এই টিম নিয়ে মোটামুটি আমি সেবা এক্সওয়াইজেড এর ডেভঅপস টিমটাকে দেখাশোনা করছি। আশা করি আপনাদের যে কোয়েরিজ গুলা, আপনাদের যেই ডেভঅপস নিয়ে যেই আহ কি বলে জানার জায়গাগুলা, আমি চেষ্টা করব আপনাদের মধ্যে এই জানার জায়গাটা আপনাদের পূরণ করতে। আচ্ছা, আমাদের প্রথমে আনিকা আপু প্রশ্ন করেছেন, ভাইয়া ডেভো শুরু করার জন্য কি আগে থেকে কি কি নলেজ রাখা দরকার? উইদাউট প্রায়র নলেজ কি স্টার্ট করা যাবে কিনা? আমি এই কোশ্চেনটা একটু পরে আসি। প্রথমে আসি আসলে ডেভঅপস ইঞ্জিনিয়ারটা কি, অথবা এই জিনিসটা কিভাবে আসলো ইন্ডাস্ট্রিতে। এই জিনিসটা আসলে আমাদের মধ্যে খুব জানার দরকার। কারণ হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার ব্যাক এন্ড ডেভেলপ করে, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার ফ্রন্ট এন্ড ডেভেলপ করে। তো তারা যে জিনিসটা ডেভেলপ করে এই জিনিসগুলো কিন্তু খুব ভিজিবল একটা জিনিস। ইউআই ইউএক্স ডিজাইনার কি করে? তারা একটা মডেল তৈরি করে, সেই মডেল অনুযায়ী ফ্রন্ট এন্ড ডেভেলপার তৈরি করে, ফ্রন্ট এন্ড ডেভেলপারের এপিআই কোয়েরিজ গুলা ব্যাক এন্ড ডেভেলপার তৈরি করে। এই সব জিনিসের কিন্তু একটা ভিজিবিলিটি আছে, কোড আছে। বাট ডেভঅপস ইঞ্জিনিয়ার কি করে এই জিনিসের ভিজিবিলিটি কিন্তু মানুষের মধ্যে নাই। তাহলে ডেভঅপস ইঞ্জিনিয়ার আসলে করেটা কি? এই ডেভঅপস ইঞ্জিনিয়ার কি করে বা তার রেসপন্সিবিলিটি কি, বা ইন্ডাস্ট্রিতে এই এই জিনিসটার এত চাহিদা কেন? এইটা আসলে একটু বুঝতে গেলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে। ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে, তার কারণ হচ্ছে যখন 2000 সালের দিকে অথবা 2010 দুই হাজার থেকে 2010 সালের দিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে ট্রেন্ডটা ছিল, সেখানে যেটা হইতো, ফর এক্সাম্পল আমার একটা ব্যাংকের জন্য একটা সলিউশন বানাইতে হবে, অথবা আমার একটা গার্মেন্টস এর জন্য একটা সলিউশন বানাইতে হবে, যেখানে সাপ্লাই চেইনটা মেনটেন হবে একটা সফটওয়্যার দিয়ে, যেখানে জবের যারা গার্মেন্টস এ চাকরি করতেছে তাদের স্যালারিটা দেওয়ার জন্য একটা সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যারের থেকে কি আমরা এক্সপেক্ট করতেছি এটা কিন্তু খুব প্রি ডিফাইন্ড থাকতো। ঠিক আছে, তো প্রথমে কি করা হতো, একটা এসআরই ডকুমেন্টেশন বানানো হতো, যে এসআরএস, যে আমরা সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে সেটার একটা রিকোয়ারমেন্ট বানানো হতো, যাতে তুমি সফটওয়্যার কাছ থেকে আমি কি চাই সেটা একটা প্রি ডিফাইন্ড জিনিস। এই রিকোয়ারমেন্টের পরে এইটার উপর অ্যানালাইসিস করে কি করা হইলো, সফটওয়্যারটা দেখা যাইতো 6 মাস বা 1 বছর ধরে ডেভেলপ হইতো। ডেভেলপ করার পরে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার সেটাকে লোকাল একটা জায়গায় ডিপ্লয় দিলেন। ওই লোকাল ডিপ্লয় থেকে দেখা যেত ওই গার্মেন্টসটা, ওই ব্যাংকটা চলতো। এরপরে যদি কোনো আপডেট থাকতো, ওই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সেই জিনিসটাকে আপডেট করতেন। এটা একটা সফটওয়্যারের লাইফ সাইকেল এইরকম ছিল। 2010-এর পরের থেকে কিন্তু জিনিসের সিনারিওটা গ্লোবালি আমাদের দেশে সব জায়গায় চেঞ্জ হওয়া শুরু করলো। চেঞ্জ হয়ে গেল অন্য অনেক রকম ভাবে। যেমন আমি পাঠাও এর একটা জার্নি বলি। পাঠাও যখন লঞ্চ করে, তখন পাঠাওয়ের গোল ছিল হচ্ছে সারা ঢাকার মধ্যে আমরা একটা আহ কুরিয়ার প্ল্যাটফর্ম দিব, যে কুরিয়ার প্ল্যাটফর্মটা মাত্র
উইদিন 1 আওয়ারের মধ্যে ঢাকা শহরের এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত পার্সেল ক্যারি করবে। এইটার জন্য তারা কি করলো, 50টা ফার্স্টে মোটরসাইকেল কিনলো, তারা একটা কুরিয়ার সার্ভিস লঞ্চ করলো। এই কুরিয়ার সার্ভিস জাস্ট 6 মান্থের মধ্যে তাদের গোল চেঞ্জ হয়ে একটা রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে চলে গেল। এই যে 6 মাসের মধ্যে তারা একটা রাইড শেয়ারিং শেয়ারিং প্ল্যাটফর্মে গিয়েছে, এটা কিন্তু রাতারাতি হয়ে যায় নাই। প্রত্যেক দিন এই অ্যাপের চেঞ্জ গুলা কি হয়েছে, এই অ্যাপের সাথে ইন্টিগ্রেট করছে। কোনো একটা নতুন ফিচার আসছে, সেটাকে অ্যাপের মধ্যে আনা হয়েছে, সেটার জন্য ব্যাক এন্ডের চেঞ্জটাকে ইন্টিগ্রেট করা হয়েছে। তাহলে কি হচ্ছে, সফটওয়্যারের কাছ থেকে আমরা কি চাই, এই রিকোয়ারমেন্টটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়। সহজ একটা সময় শুধুমাত্র বাসের টিকিট বিক্রি করতো, হঠাৎ করে বললো যে না আমরা ট্রেনের টিকিট বিক্রি করব, কিছুদিন পর বললো না আমরা হোটেল রিজার্ভেশন করব। রাইট? তাহলে বিজনেসের সাথে চেঞ্জ হচ্ছে আমার কি, সফটওয়্যারের কাছ থেকে আমি কি চাই এই জিনিসটা। তো বিজনেসের সাথে যখন আমার চেঞ্জ হচ্ছে, আমার সফটওয়্যারের কাছ থেকে আমার এক্সপেকটেশনটা যখন চেঞ্জ হচ্ছে, তখন কি হচ্ছে, আমার কন্টিনিউয়াসলি সফটওয়্যারকে চেঞ্জ করতে হচ্ছে। নতুন যে চেঞ্জ গুলো আসতেছে, সরি, এই চেঞ্জ গুলাকে আমার কি করতে হচ্ছে, 1 নাম্বার কথা হচ্ছে আমার টেস্ট করতে হচ্ছে যে আমি যেটা প্রোডাকশনে রোল আউট করবো, প্রোডাকশনে রোল আউট করার পরে এই জিনিসটা কি আসলে আমাকে কোনো একটা বাগ হবে কিনা, কোনো সিকিউরিটি প্রবলেম আছে কিনা, এই সব কিছু অ্যানালাইসিস করে একটা পর্যায়ে আমি প্রোডাকশনে ইন্টিগ্রেট করতেছি। এবং এই ইন্টিগ্রেটটা কি হয়, খুব ফ্রিকোয়েন্ট হয়, কিন্তু দেখা যায় যে অনেক জায়গায় 3 দিনে একটা রিলিজ যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে একটা স্প্রিন্ট বা 2 সপ্তাহ অথবা 1 সপ্তাহ স্প্রিন্টে এক একটা করে রিলিজ যাচ্ছে। এই রিলিজ গুলার জন্য টেস্টিংটা অটোমেট করতে হয়, না হলে তোমার ম্যানুয়াল ইন্টারভেন ইন্টারভেনশন আসবে। ম্যানুয়াল ইন্টারভেনশন আসা মানেই হচ্ছে মানুষের অনেক হ্যাপা যাবে। এই যে পুরা জিনিসটা ডেভে টেস্ট হচ্ছে, সফটওয়্যার ডেভেলপাররা এটাকে গিটে পুশ করতেছে, ডেভে টেস্ট হচ্ছে, ইউনিট টেস্ট হচ্ছে, অন্যান্য টেস্ট হয়ে এই জিনিসটা একটা একসেপ্টেন্সে যাচ্ছে, একসেপ্টেন্সে যাওয়ার পরে প্যাকেজ বিল্ড হয়ে সেটা আবার প্রোডাকশনে ইন্টিগ্রেট করতেছে। এই পুরা জার্নিটা ইনশিওর করাটা হচ্ছে ডেভঅপস এর প্রথম কাজ। যে বিজনেস বিজনেস চাচ্ছে যে আমার নতুন ফিচার অ্যাড হোক, এখন এই যে নতুন ফিচারটা ডেভেলপাররা ডেভেলপ করছে, এই জিনিসটাকে আমি প্রোডাকশনে একদম এন্ড ইউজারের কাছে পৌঁছায় দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে ডেভঅপস এর প্রথম কাজ, যে জিনিসটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এই যে ডেভেলপারের সাথে এন্ড ইউজারের যে জার্নিটা হলো, এই জার্নিটার মধ্যে কিন্তু অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপ গুলা যেমন আমার ইউনিট টেস্ট ঠিক মতন হয়েছে কিনা, কোডের মধ্যে কোনো বাগ আছে কিনা, মজার মজার কিছু ইনসিডেন্ট আছে। যেমন আমার একটা কোড ডেভেলপমেন্টে খুব সুন্দর চলতেছে, এটা প্রোডাকশনে যে বাড়ি খাইতেই পারে। যেমন আমি কিছুদিন আগের একটা মজার একটা ইনসিডেন্ট বলি। মজার ইনসিডেন্টটা হচ্ছে, সেবা এক্সওয়াইজেড এর একটা অ্যাপ্লিকেশন আছে সেবা ম্যানেজার। এই সেবা ম্যানেজার থেকে টপ আপ করা যায়। টপ আপ করা যায় বলতে, ঠিক বিকাশে যেরকম আমার নাম্বার থেকে আমি একজনের নাম্বারে টপ আপ করে দিতে পারি, সেবা ম্যানেজার হচ্ছে একটা দোকানদারদের অ্যাপ্লিকেশন। এই দোকানদারদের অ্যাপ্লিকেশনরা এইটা ইউজ করে টপ আপ করতে পারে। এখন এই টপ আপের প্রোডাকশনের যে টেবিলটা আছে, এই টেবিলটা হচ্ছে, এই টেবিলে মোটামুটি প্রায় 8 কোটি ডাটা আছে, 8 কোটিটা রো আছে। তো এখন কেউ একজন যে ডেভে এই জিনিসটা ডেভেলপ করছে, সে যদি এটার উপর একটা কাউন্ট অপারেশন চালায় অথবা এটার উপর একটা পুরো ডাটাবেজের উপর সিলেক্ট অপারেশন চালায়, এটা কিন্তু ডেভে সুন্দর মতন চলবে, কারণ ডেভে ডাটা আছে খুব বেশি হলে 5,000টা। কিন্তু এটা প্রোডাকশনে জেলে কিন্তু পুরো প্রোডাকশনকে বসায় দিবে, এবং যে জিনিসটা আমরা ফেস করেছি। তারপরে একটা কথা হচ্ছে, ডেভে যখন আমরা একটা জিনিস চালাই, আমরা কিন্তু অনেক মেজারমেন্ট আমরা আমাদের মাথার মধ্যে রাখি না। কোন একটা জয়েন করে লিখলাম, হ্যাঁ ঠিক আছে, ডেভে সুন্দর মতন চলবে। আর প্রোডাকশনে যে কি করবে, এই জিনিসটা ধাপ করে বাড়ি খাবে এবং আমাকে রোল আউট করতে হবে। সুতরাং আমাকে কি করতে হবে, আমরা যখন একটা জিনিস প্রপারলি টেস্টেড হয়ে এইটাকে আমরা প্রোডাকশনে ইন্টিগ্রেট করব, তারপর আমাদেরকে একটা অটোমেটেড সিস্টেম থাকবে যাতে আমরা এটাকে রোল আউটও করতে পারি। এই জার্নিটা ডেভঅপস এর একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এরপরে যে মজার জিনিসটা আসে ডেভঅপসে, দ্বিতীয় যেই সেকেন্ড যে জিনিসটা দরকার ডেভঅপস এর রেসপন্সিবিলিটির মধ্যে, সেই জিনিসটা হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশনের কথাটা এই কারণে বললাম, মনে করো আমাদের এই উদাহরণটা আমি অনেক জায়গায় প্রায় দিই। আমাদের রেজাল্ট দেয় যেই আমাদের এডুকেশন মিনিস্ট্রির যে ওয়েবসাইটটা আছে,
এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইটটা সারা বছর ধরে এটাতে মনে করো সার্ভারটা চলতে থাকে। ঠিক রেজাল্টটা যেদিন দেয় সেদিন দেখা যাবে যে রেজাল্টটা লোড হচ্ছে না। এই যে রেজাল্ট লোড হচ্ছে না, মানুষজন ফ্রাস্ট্রেটেড, কিন্তু সারা বছর তো এই জিনিসটা আসলে পড়ে আছে। তাহলে কি তার যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা আমরা সারা বছর ধরে রিজার্ভ করতেছি, মানুষজন ইউজ করতেছে না, কিন্তু যেদিন আমার দরকার সেই ক্যাপাসিটিকে আমি স্কেল করতে পারতেছি না। তো আমার দরকার ছিল যেদিন যেই রেজাল্টটা বের হবে 2 দিন, সেই দিন আমার ক্যাপাসিটি দরকার ছিল অনেক বেশি। আমার দরকার হলে আমি সেখানে 10টার জায়গায় 12টা সার্ভার, 20টা সার্ভার আমি রান করব। পরে আমি যখন আমার ইউজার কমে যাবে তখন আমি কি করবো, এটাকে স্কেল ডাউন করব, সার্ভারের সংখ্যা কমায় দিব। এই অপটিমাইজেশনটা মানুষকে, ক্লায়েন্টকে বা আমার কাস্টমারকে 100% স্যাটিসফাইড রেখে ক্লাউড কস্টকে অপটিমাইজ করা, পারফরমেন্সকে অপটিমাইজ করা, এটা হচ্ছে ডেভঅপস এর সেকেন্ড চ্যালেঞ্জ। ওকে, থার্ড যে জিনিসটা চ্যালেঞ্জ, সেই জিনিসটা হচ্ছে অলওয়েজ আমার প্রোডাকশনকে মনিটর করা, সিকিউরিটি নিয়ে সিকিউরিটি গুলো ইনশিওর করা। তারপরে হচ্ছে আমার নেক্সট স্টেপে যারা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্সে কাজ করে তাদের সাথে সাপোর্টে কাজ করে বিজনেসকে একটা ফুল ফ্রুট জায়গায় নিয়ে যাওয়া। এই পুরা জার্নিটা হচ্ছে ডেভঅপস এর জার্নি। সুতরাং তুমি যদি মনে করো যে ডেভেলপার একটা গাড়ি বানায়, আমি ফিল করি যে ডেভঅপস হচ্ছে এই গাড়িটা চালায়। ঠিক আছে, তুমি এই গাড়িটাকে যত সুন্দরভাবে চালাইতে পারবা, তত সুন্দর সিমলেসলি একটা অপারেশন চলবে, অথবা একটা সফটওয়্যার তত সুন্দরভাবে চলবে, তত অপটিমাইজড ওয়েতে চলবে। একজন ড্রাইভার পার লিটার তেলে 8 কিলো যাইতে পারে, একজন ড্রাইভার সেই পার লিটার তেলে 20 কিলো যাইতে পারে। ড্রাইভারের পারফরমেন্স ঠিক সেরকম সুন্দর একটা ড্রাইভার গাড়িটা নিয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে সুন্দরভাবে চালাইতে পারে, শর্টেস্ট পাথ দিয়ে যাইতে পারে। আবার সেই ড্রাইভার অন্য হাতে গেলে সেটার মেনটেনেন্সে অনেক ঝামেলা হতে পারে। সুতরাং জাস্ট অ্যাজ সেইড, তোমার এই সফটওয়্যারটার সবচাইতে ভালো করে ড্রাইভ করে যেই টিম, সেটা হচ্ছে ডেভঅপস টিম। এবং এই কারণেই বিজনেসের সাথে ডেভঅপসের সবচেয়ে বেশি বিজনেসের সবচেয়ে বেশি হচ্ছে এক্সপেকটেশন থাকে ডেভঅপসের সাথে। এবং এই জায়গায় আসলে টুলস এর চাইতে বেশি লাগে হচ্ছে মানুষের এক্সপেরিয়েন্স, দক্ষতা, ইন্টেলিজেন্স। ডেভঅপসে খুব অল্প কিছু টুলস শিখলেই কিন্তু তুমি ডেভঅপসে যে টুলগুলো ইউজ হয় এগুলা কিন্তু তুমি জেনে যাবা। বাট টু বি এ গুড ডেভঅপস ইঞ্জিনিয়ার, টুলস অ্যাকচুয়ালি টু বি অনেস্ট নাথিং। কজ দেখা যাবে যে আমি এখন একটা টুলস দিয়ে মনিটরিং করতেছি, 2 দিন পর আমার কাছে মনে হবে যে এই টুলটা ফিজিবল না, আমরা নতুন একটা টুল ইউজ করি, এই টুলটা ইউজ করে আমার প্রত্যেকটা সাইট গুলাকে আমরা কভার করতে পারবো। টুলস চেঞ্জ হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, বাট তোমার ইন্টেলিজেন্সি, তোমার এক্সপেরিয়েন্স কিন্তু তোমাকে ইন এ লং রান ডেভঅপস ইঞ্জিনিয়ার বানাবে। ইটস লাইক তুমি যদি ইলাস্ট্রেটর শিখো তার মানেই না যে তুমি খুব ভালো ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে গেলা। ঠিক একই রকম তুমি যদি জাভা পারো তার মানেই না যে তুমি খুব ভালো জাভা ডেভেলপার হয়ে গেলা। এক্সপেরিয়েন্স, ইন্টেলিজেন্সি, ইমপ্লিমেন্টেশন, এই সব কিছু কিন্তু তোমাকে কি করবে, একজন ভালো জাভা ডেভেলপার বানাবে, একজন ভালো। আর যেই সেক্টরে যাও তুমি, তুমি যত প্র্যাকটিস করবা, তোমার ইন্টেলিজেন্সকে তুমি যত সময় দিবা, তত তুমি সেই সেক্টরে সবচেয়ে ভালো একজন হবা। একই রকম ডেভঅপস এর ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি, কারণ ডেভঅপসে হাজার হাজার লাখো লাখো টুল। শুধুমাত্র অর্কেস্ট্রেশনের জন্য, কুবারনেটিস অর্কেস্ট্রেশনের জন্য কুবারনেটিস এর অল্টারনেটিভই আছে 10টার বেশি। তুমি যদি রাকুটেনে যাও, রাকুটেন একটা স্ট্যাক ব্যবহার করে। তুমি যদি হচ্ছে গুগলে যাও, গুগল তার নিজস্ব টোটালি নিজস্ব স্ট্যাক ব্যবহার করে। তুমি যদি কোনো একটা পেমেন্ট সিস্টেমে যাও, পেমেন্ট সিস্টেমের সাথে কাজ করো, তাদের নিজস্ব স্ট্যাক আছে। যারা স্টার্ট আপদের জন্য নিজস্ব ফিলোসফি আছে। সুতরাং হাজার 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 টুলস আছে শুধুমাত্র সিআইসিডির জন্যই। আর না হলেও 20টার উপরে টুলস আছে শুধুমাত্র সিআইসিডি এই জিনিসটাকে ইনশিওর করার জন্য। সুতরাং বিজনেসের সাথে কোন নিডটা সবচেয়ে ভালো যায় সেই অনুযায়ী টুল চয়েস করে সেই টুল দিয়ে কিন্তু তোমাকে বিজনেসটাকে ড্রাইভ করতে হবে। এই ড্রাইভটা করে
ইন্টেলিজেন্স ডিসিশন নিয়ে টুলের উপর ভিত্তি না করে, টুল জাস্ট টুলস ইজ টুলস, টুলস হচ্ছে তুমি এই জিনিসটাকে শেখার জন্য, এই জিনিসটাকে বোঝার জন্য প্রথমে তুমি এই জিনিসটাকে নিয়ে শুরু করলা। বাট ইন এ লং রান ডেভঅপস ইঞ্জিনিয়ার হচ্ছে এই ফিল্ডটা যে আমি বিজনেসকে ড্রাইভ করি, আমি বিজনেসকে অপটিমাইজ করি, এবং আমি আমার এই সফটওয়্যারকে পুরা ওনারশিপটা আমার। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে ইনশিওর করে হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়াররা। আমি মনে হয় বুঝাতে পেরেছি। ঠিক আছে, এখন আমি আমাদের কোশ্চেনে আসি যে ডেভঅপস শুরু করার জন্য কি আগে থেকে কি কি নলেজ রাখা দরকার কিনা। ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি টু বি অনেস্ট, আমি যারা ডেভঅপস ডেভঅপস এর এই সেক্টরটাকে প্রফেশনালি চাই যে ইন এ লং রান আই ওয়ান্ট টু বি এ ডেভঅপস ইঞ্জিনিয়ার, হি শুড বি এ গুড ডেভেলপার ফার্স্ট। কজ যখন একটা প্রোডাক্ট তোমার কাছে চলে আসছে, যেমন আমি একটা জাস্ট রিসেন্ট একটা উদাহরণ দেই। আমাদের একটা পেমেন্ট গেটওয়ে আছে, সেবার একটা পেমেন্ট গেটওয়ে আছে। এই পেমেন্ট গেটওয়ের সাথে বাংলাদেশ ব্যাংকের এনপিএসবির একটা কানেক্টিভিটি আছে। তো এই কানেক্টিভিটিটা আমরা খেয়াল করতেছি যে জাস্ট র্যান্ডমলি এই কানেক্টিভিটিটা পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে এটা আমরা কোনো এক্সপ্লানেশন পাচ্ছি না, এটার কোনো রিকভারি করতে পারতেছি না। যেটা করতেছি, সকেটটা যখন পড়ে যাচ্ছে, কানেক্টিভিটি পড়ে যাচ্ছে, আমরা এই এই কন্টেইনারটাকে রিস্টার্ট দিচ্ছি, কানেক্টিভিটিটা রিএস্টাবলিশ হচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা রুট কজ যতক্ষণ পাচ্ছি না তখন তো এই জিনিসটা সলিউশন হচ্ছে না, ঠিক না? রাতের ঘুম হারাম, সব এই প্রবলেম পাচ্ছে, ডেভঅপস এনগেজ করতেছে, এই জিনিসটা সলভ করতে হচ্ছে। তো এই জিনিসটা ডিবাগ করে আমরা পাইলাম যে এর একটা ইন্ডিপেন্ডেন্ট, এর একটা ডিপেন্ডেন্ট একটা সফটওয়্যার আছে যেটা এএমএল চেক করে, একটা লিমিটেশন চেক করে। এই লিমিটটা মাঝে মাঝে ডাটাবেজে যে কোয়েরি করে ফেল করে, ফেলটা যখন করে তারপরে কি করে, সকেটটা ড্রপ করে। এই যে এই জিনিসটা ডিবাগ করে কোড লেভেলে যে বাগ আছে, এই বাগটা যে ধরলাম, এই বাগটাকে কিন্তু আমাকে পরে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারের কাছে বলতে হয়েছে যে তোমার এই কোডের এই জায়গাটাতে বাগ আছে, তুমি আমাকে এটা সলভ করে দাও। তো তুমি যখন ডেভঅপস ইঞ্জিনিয়ার হবা, তুমি যদি ডেভেলপমেন্ট সাইকেল সম্বন্ধে, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তোমার নলেজ না থাকে, প্রোডাকশনে যে তুমি যখন একটা জিনিস বাড়ি খাবে অথবা একটা জিনিস যখন কাজ করবে না ঠিকঠাক মতন, তখন কিন্তু তুমি সফটওয়্যার ডেভেলপারের সাথে আর্গু করতে পারবা না। তুমি কিন্তু সফটওয়্যার ডেভেলপারকে যদি না বুঝাও যে তোমার এই জায়গাটাতে প্রবলেম, তুমি এই জিনিসটা আমাকে ঠিক করে দাও, কজ ওনারশিপ তোমার, রাইট? তো ওই সময় কিন্তু কি করতে হবে, তুমি যত ভালো একজন ভালো ডেভেলপার হবা, তুমি তত দ্রুত একটা প্রবলেম ধরতে পারবা। সুতরাং আমি বলি, তোমার যদি মনে চায় যে তুমি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চাও, অ্যাট লিস্ট 2 ইয়ার্স, আই প্রিফার যে ফুল স্ট্যাক ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডে তোমার যদি খুব বেশি ইয়ে থাকে, পোস্টার থাকে, ব্যাক এন্ডেও কিছু ডেভেলপ করো। তুমি যদি এখন নোড জেএস আছে, তুমি ফ্রন্ট এন্ডে ডেভেলপ করে যে তুমি ব্যাক এন্ডে খুব কমফোর্টেবলি কাজ করতে পারবে না, ব্যাপারটা এমন না, করতে পারবা। তাহলে কি হবে, যে তুমি ওআরএম কাকে বলে জানো, তুমি এমভিসি কাকে বলে জানো, তুমি মাইক্রো সার্ভিস কিভাবে করতে হয় এই জিনিসটা জানো। এই জিনিসগুলো কেন আসছে, এই জিনিসপত্রগুলো যখন তুমি জানো, ফ্রন্ট এন্ডে স্ট্যাটিক সাইট কিভাবে করা হয়, এই যে ব্যাপারগুলো তুমি জানো, এই জিনিসগুলোর সম্বন্ধে যখন তোমার খুব ভালো একটা গ্রাস্প থাকবে, ইউ ক্যান বি, তুমি ডেভঅপস কে তুমি তত ভালো করে তখন বুঝতে পারবা। এবং ডেভঅপস কে আসলে মার্কেটে কনসিডার করা হয় হচ্ছে সিনিয়র লেভেলের জব হিসেবে। ফ্রেশার ডেভঅপস ইজ অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, নো ডেভঅপস। যদি তুমি ফ্রেশার হিসেবে ডেভঅপস জয়েন করো, তুমি একটা পর্যায়ে যে নলেজ গ্যাপে ভুগবা, এবং একটা পর্যায়ে যে এর পরের স্টেপে যেতে গেলে তোমার যে নলেজ গ্যাপটা, এটা কিন্তু তোমাকে খুব ভালো করে হ্যাম্পার করবে। কারণ হচ্ছে যে মনে করো তুমি ডেভঅপসে ঢুকে গেছো, ঢুকে যাওয়ার পরে তুমি টুলস টুলস গুলা ভালো করে শিখছো, হ্যান ত্যান ডান আগডুম বাগডুম, ডান বাম পাশে জিনিসপত্রগুলো তুমি জানো। তো 2 বছর ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার পরে নেক্সট স্টেপে যখন তুমি কোনো একটা জিনিস, তোমার এরপরে থেকে তোমার কাছে সিনিয়র লেভেলের জিনিসপত্র এক্সপেকটেশনে চলে আসবে, তখন যখন তুমি ডিবাগ করতে যে অনেক স্ট্রাগল করবা, তখন কিন্তু কোম্পানির সাথে তোমার, মানে তোমার নিজের মধ্যেই স্ট্রাগলটা তুমি ফিল করবা যে আমার এই জিনিস জায়গাগুলোতে ল্যাক আছে। সুতরাং আমি অবশ্যই বলবো, যারা ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চাও, প্রথমে তাদের খুব ভালো সফটওয়্যার ডেভেলপার হতে হবে। এই জিনিসটা ম্যান্ডেটরি একটা ফিল্ড। এবং
এই জিনিসটা হয়েই আসা উচিত। আমি দুইটা জিনিসের ক্ষেত্রেই খুব এমফেসিস করি। ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে গেলে দুইটা নলেজ খুব ভালো জানা দরকার। প্রিরিকুইজিটিস, ফার্স্ট নলেজ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সেকেন্ড যে জিনিসটা খুব ভালো করে জানা দরকার সেটা হচ্ছে নেটওয়ার্কিং, কিভাবে নেটওয়ার্ক কাজ করে। এই দুইটা জিনিস দরকার হয়। এবং ভালো ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইন যখন তুমি ডেভঅপসে কাজ শুরু করছো তখন থেকেই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সিকিউরিটি ফার্স্ট, অলওয়েজ সিকিউরিটি ফার্স্ট। ওকে, আমি মনে হয় আনিকা আপুর কোশ্চেনটা মোটামুটি বলার চেষ্টা করেছি। ভাই ডেভঅপস শুরু করার জন্য কি কি আগে কি কি দরকার? ফার্স্ট দরকার, এই জিনিসটা বলে ফেলেছি আমরা, সফটওয়্যার ডেভেলপমেন্টে তোমার খুব ভালো পোস্টার থাকতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোড। সেকেন্ড যে জিনিসটা দরকার, উইদাউট প্রায়র নলেজ কে স্টার্ট করা যাবে কিনা। আমার এই ক্ষেত্রে কথা হচ্ছে যে তোমার যে জিনিস ভালো লাগে, তুমি সেই জিনিসের এক্সপার্টের সাথে যখন কাজ করবা, তুমি কিন্তু সেই জিনিসের এক্সপার্ট না হতে পারলেও সেই জিনিসের মধ্যে তোমার খুব ভালো একটা ধারণা চলে আসবে। সুতরাং ডেভঅপসে আমি ডেভঅপসের হচ্ছে এমন একটা জায়গা যে তুমি জাভাতে কোন একটা কোর্স করলা, তুমি জাভা দিয়ে কোন একটা জিনিস বানাইলা, তোমার কিন্তু জাভার একটা ছোট্ট মানে ছোটখাটো একটা নলেজ চলে আসবে। আর ডেভঅপস এর ব্যাপারটা আসলে কি, যে এই যে জাভাতে তুমি একটা প্রজেক্ট বানাইলা, এই প্রজেক্টটা বানানোর জন্য তুমি তোমার টুলস, তুমি তোমার রিলেভেন্ট সবকিছু কিন্তু তোমার হাতের কাছে পাবা। ডেভঅপস এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা পুরোপুরি উল্টা। কারণ হচ্ছে ডেভঅপস এর যে জিনিসপত্রগুলো ইউজ করা হয়, ক্লাউডের যে টেকনোলজিগুলো ইউজ করা হয়, এই টেকনোলজিগুলো সাধারণত প্রোডাকশন এনভায়রনমেন্টের বাইরে এই জিনিসটার অ্যাভেলেবিলিটি খুব কম। ঠিক আছে, তুমি প্রোডাকশন মানে তুমি এডব্লিউএস ইউজ করতে চাও, তুমি লোড ব্যালেন্সার গুলো ইউজ করতে চাও, তুমি খুব হ্যাভি স্কেলেবল জিনিসপত্র ইউজ করতে চাও, সেই জিনিসপত্রগুলোর অ্যাভেলেবিলিটি আসলে বাইরে খুব কম। সুতরাং এর খুব ভালো এক্সপিরিয়েন্স হইতে গেলে তোমার প্রফেশনাল লাইফে এনগেজমেন্টের একটা ডিপেন্ডেন্সি এই মুহূর্তে আছে, হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় এই জিনিসটা কমে আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে ফার্স্টে সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়ে শুরু করা যায়। যদি ডেভঅপসে তোমার খুব ভালো আগ্রহ থাকে, তোমার যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটাই আসলে তোমাকে ডেভঅপসে নিয়ে যাবে। আমি আমার ক্ষেত্রে বলি, আমি আসলে প্রথম 1 বছরের মতন সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করেছিলাম। সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করার পরে আমি একটা কোম্পানিতে গিয়েছিলাম ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য একটা ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দেওয়ার পরে ওনারাই আমাকে বললেন যে উই থিঙ্ক যে আপনি ডেভঅপসে ভালো করবেন আপনারা। তারপরে ওরা কি করলো, সফটওয়্যার ডেভেলপমেন্ট বাদ দিয়ে আমাকে ডেভঅপস এর একটা অফার দিল। এবং ওইটাই ছিল আসলে আমার ডেভঅপস এর শুরুর দিকের একটা জার্নি। ওকে ভাই, আমি অলরেডি অ্যাজ এ এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি, আমি কি কোর্সটা করা উচিত হবে? আচ্ছা, ওকে। আমার কাছে যেটা মনে হয় যে আহ, আমরা কোর্সে কভার করব কি কি জিনিস, সিআইসিডি টা কভার করব, কুবারনেটিস এর অর্কেস্ট্রেশন কভার করব, গিটের ব্রাঞ্চিংটা কভার করব, তারপরে হচ্ছে ক্লাউডে কি কি জিনিসপত্র কিভাবে চলে এই জিনিসপত্রগুলো কভার করব। তো এখন আমার কথা হচ্ছে যে আমাকে যদি কেউ একজন বলে যে আচ্ছা ভাই, আমি ডেভঅপস ইঞ্জিনিয়ার, আমার কি কোয়ালিটি অ্যাসুরেন্সের টুলস, যেমন কোয়ালিটি অ্যাসুরেন্সের অটোমেশনের যে টুলস গুলা ইউজ করা হয়, যেমন আমি একটা নাম মনে পড়তেছে না, সেলেনিয়াম, সেলেনিয়াম শিখবো কিনা? আমি অবশ্যই বলবো যে তুমি শিখবা। কারণ কি, আমি একটু মজার গল্প বলি। সেলেনিয়াম যে শুধুমাত্র এসকিউ অটোমেশনের জন্য ইউজ করা হয় তা না। এই এই কোম্পানির আগের কোম্পানিতে কাজ করার সময় আমি মজার একটা জিনিস আবিষ্কার করলাম। সেলেনিয়াম দিয়ে তারা কোনো একটা পোর্টালে লগ ইন করে সেই পোর্টালের একটা ইনফরমেশন রিট্রিভ করে একটা ডাটা রাখতো। এই জিনিসটা যে অটোমেশন করছে সে হচ্ছে একজন ডেভঅপস এর ইঞ্জিনিয়ার। সুতরাং এসকিউ এর একটা টুলস তুমি যে ডেভঅপস বলে তুমি শিখবা না, এটা যে তোমার কোনো কাজে আসবে না, এটা আসলে আমি প্রেফার করি না। আমি প্রেফার করি হ্যাভ ইউর নলেজ। এবং আমাদের এই ডেভঅপস এর কোর্সটা কিন্তু একদম বিগিনার লেভেল কোর্স। মানে মোটামুটি আরবিতে এই জিনিসটাকে বলা হচ্ছে মালা বুদ্দা মিনহু, হ্যাঁ, যে যা না জানলেই নয়। তো সুতরাং তুমি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চাও, অথবা তুমি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার নাও হতে চাও, লিস্ট তুমি যদি ইন ডেপথ জানতে চাও যে হোয়াট ইজ ডেভঅপস ইঞ্জিনিয়ারিং, আমার কাছে মনে হয় যে এই কোর্সটা করে ফেলা যায়। আমি আই ডোন্ট নো,
আমি ট্রাই করব যে অ্যাটলিস্ট ইন ডেপথে একটা এনগেজমেন্ট রাখতে, যে মানুষের যাতে ডেভঅপস নিয়ে যদি কোথাও কোনো কথা হয়, ভাই আমি এটা নিয়ে এটা করতেছি, অ্যাটলিস্ট সে যাতে বুঝতে পারে যে না, সে এই কাজটা করতেছে, আসলে তার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন এইটা। সুতরাং আমি আসলে মনে হয় বুঝাতে পেরেছি যে আহ, আরেকটা আমি বলবো যে এই কোর্সের কারিকুলামটা একটু গো থ্রু করেন। কতটুকু ভ্যালু অ্যাড করবে এটা তো আসলে খুব ভালো করে বলা কঠিন, বাট আমি পার্সোনালি প্রেফার করি যে আপনি যে ডোমেনে আছেন এই ডোমেনের নলেজ আপনার যত ভালো থাকবে, এটা আসলে আপনার জন্য ইন এ লং রান ভালো। ওকে, আপনি জানতে চাচ্ছেন আপনার রানিং ক্যারিয়ারকে বুস্ট করবে কি করবে না। আহ মোটামুটি ডেভস খুব মজার একটা জার্নি, বিলিভ ইট অর নট, খুব থ্রিলিং একটা জায়গা। আপনার ভালো লেগে যাইতে পারে, আবার খারাপও লাগতে পারে। বাট ভালো লাগার জায়গাগুলো হচ্ছে কি, যে ফর এক্সাম্পল আপনি একটা ডেভঅপস করতে করতে আপনি জানলেন যে কিভাবে লোড টেস্ট করতে হয়। তো লোড টেস্টটা যখন আপনি করতে জানলেন, ইট উইল ব্রিং এ গুড ভ্যালু ইন ইউর ক্যারিয়ার। এসকিউ ইঞ্জিনিয়ার বাদে শুধু যে অটোমেশন, এসকিউ অটোমেশন তা না, লোড টেস্টিং গুলাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লোড টেস্টিং এর সময় কিভাবে স্কেল আপ করতে হয় এই জিনিসগুলোও কিন্তু আপনার জানার দরকার। সুতরাং ইন এ কোর একটা জিনিস কিভাবে কাজ করে, কিভাবে এই পুরা জিনিসটা ঘটে যাচ্ছে, এটা কিন্তু ফিল খুব বেশি মানুষ করতে পারে না। তো আপনি যদি ফিল করতে চান, আমি জাস্ট বলবো না যে আপনার এই কোর্সই করতে হবে অথবা কিছু, বাট নলেজ কিন্তু আপনি যে কোনো জায়গা থেকেই গেইন করতে পারেন। আর যদি মানে আমার সাথে গল্প টল্প করে মজা লেগে যায়, তাহলে চিন্তা করতে পারেন কি আছে জীবনে, এটা কোর্স করেই ফেললাম। ওকে। ওকে, কোর্সের টপিক গুলো কতটুকু ডিপলি শেখানো হবে, আমি একদম টু বি অনেস্ট কোর্সের টপিকে আমরা ডেপতে যাব না। কোর্সের টপিকে আমি আপনাকে ধরাই দিব যে এই জিনিসটা এইভাবে ইউজ করতে হয়, এবং এই জিনিসটা দিয়ে আপনার একটা ছোট ছোট প্রজেক্ট করব। জাস্ট এইটা এটা করে আপনাকে আমি হ্যান্ডস অন দিয়ে দিতে পারবো, কারণ শুধুমাত্র সিআইসিডি নিয়ে ইন ডেপথে যাইতে গেলে আমার 10-12টা ক্লাস লাগবে। এই 10-12টা ক্লাসে আপনি বোরিং হয়ে যাবেন, কারণ এই 10-12টা ক্লাসটা আপনাকে নিয়ে জাস্ট থিওরি শিখায় আমার কোনো লাভ নাই, মজা নাই। কিন্তু আমি চেষ্টা করব আপনাকে এই জিনিসের ছোট একটা জিনিস শিখাইতে। তাহলে কি হবে, আপনি অন্তত বুঝবেন, ইয়েস আমি এই জিনিস নিয়ে কাজ করতে পারি, আমি এই জিনিস নিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি, আমি এই জিনিস নিয়ে ফর লুপ লিখতে পারি। এটা যখন হবে, তখন কি হবে, যে আপনি অন্তত আপনার গ্রাস্প থাকবে, না এই জিনিস আমার গ্রাস্প আছে, আমি এই জিনিস ছোট একটা জিনিস বানাইছি। এইটুকুই, এর পরে যাওয়ার সময় আপনি যাতে অন্তত বলতে পারেন যে লাইক, আপনাকে যখন বলবে আচ্ছা তুমি আমাকে একটা এই প্রোগ্রাম বানাই দাও, তো আপনি যাতে আইডিটা খুলে এই জিনিসটা সেট আপ করে আপনি এই জিনিসের হ্যালো ওয়ার্ল্ডটা লিখে পরের স্টেপ পর্যন্ত যাতে যাইতে পারেন, এটুকু কনফিডেন্স দেওয়ার ইচ্ছা আমার। ওকে। আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ এনগেজ থাকেন, ডেভঅপসে এসে আপনি, আমি অনেকেই দেখেছি যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর থেকে এসে ডেভঅপসে ক্যারিয়ার সুইচ করেছে, তাদের অনেকেই ভালো করেছে। তাদের শুধু ওই যে জায়গাটা ল্যাকিংস বললাম সফটওয়্যার ডেভেলপমেন্টে, তাদের ইন এ লং রান ডিবাগিং এ তাদের একটা সমস্যা হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের ল্যাকিং থাকার কারণে। আমি বলবো না যে তারা সবাই খুব ভালো করে না, তা না, ভালো করে, বাট তাদের এই ল্যাকিংসটা থাকে। সুতরাং আমি প্রেফার করি যে এই দুই জায়গাতেই সফটওয়্যার ডেভেলপমেন্ট নলেজটা রাখা খুব দরকার। অ্যাডভান্স ডকার কি শেখানো হবে, অ্যাডভান্স ডকার আসলে কুবারনেটিস হচ্ছে ডকার জিনিসটিকে আমরা যেভাবে দেখি, এই ডকারকে স্কেলে রান করা, এটাকে বলা হয় কুবারনেটিস। কুবারনেটিস কে কিন্তু আমরা একটা মোটামুটি ভাবে দেখবো ইনশাল্লাহ। আমি পিএইচপি এবং ল্যারাভেল জানি। আমার কাছে মনে হয় যে আপনার জন্য ডেভঅপস শেখাটা খুবই মজার হবে। লাগুক কি না লাগুক, আপনার ডেভেলপমেন্ট সাইকেলে এটা অনেক ভালো ইম্প্যাক্ট করবে, এটা আমি মনে করি। যা কারণ আপনি যখনই প্রোডাকশনের সিনারিও দেখবেন, আপনি আহ, একটা জিনিস হচ্ছে যে একটা সাইকেল চালানো, আরেকটা হচ্ছে যে একবারে রাস্তায় যে সাইকেল টাইকেল চালানো, অন্যরকম ব্যাপার। বাসায় সাইকেল চালানো আর রাস্তায় একদম ভালো জায়গায় সাইকেল চালানো, ঠিক একই রকম ভাবে হাইওয়েতে গাড়ি চালানো। তো আপনি যখন হাইওয়েতে ভালো করে গাড়ি চালাবেন, তখন আপনার মধ্যে যে কনফিডেন্স আসবে, যেই পরিমাণ নলেজ গেইন হবে, এই জিনিসটা আসলে অন্য লেভেলের। সুতরাং আমি প্রেফার করব যে আপনি যেহেতু পিএইচপি লারাভেল জানেন রবিউল ইসলাম ভাই, আমার কাছে মনে হয় যে যখনই আপনি ডেভঅপস শিখবেন, আপনার একটা খুব ভালো প্লাস পয়েন্ট হবে।
এবং আমি যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রে বলি, বিশেষ করে যারা ব্যাকএন্ডে ফ্রিল্যান্সিং করেন, আপনার ব্যাকএন্ড যখন আপনি ডেভেলপ করবেন, আপনার ক্লায়েন্ট বেশিরভাগ সময় আপনার কাছ থেকে প্রেফার করবে যে আপনি এই জিনিসটা মেনটেন করেন। তখন আপনার যদি ক্লাউডে নলেজ থাকে, ইন এ লং রান তার সাথে আপনার একটা ভালো ইনভলভমেন্ট তৈরি হবে। মান্থলি দেখা যাবে যে আপনি তার এই শুধু সফটওয়্যারটা ম্যানেজ করে একটা ভালো রেভিনিউ আর্ন করতে পারবেন। সুতরাং আমি তাদের কাছে বলবো যে যারা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং তাদের জন্য ডেভঅপস শেখাটা খুবই খুবই ফলদায়ক একটা জিনিস হবে। যারা এআই ডেভেলপ করতেছেন, আমি আমি আসলে এটা আপনার সাথে আমি বিশ্বাস করি না যে আপনি এআই ডেভেলপ করতেছেন, কারণ এআই ডেভেলপমেন্ট জিনিসটা খুব হিউজ একটা জিনিস, হিউজ হিউজ। শুধু এআই ডেভেলপ বলতে আমি আসলে আপনি কি মিন করতেছেন জানি না, কারণ আপনার কনটেক্সট আমার কনটেক্সট ভিন্ন। আমি এআই ডেভেলপ বলি যেখানে এলএলএম মডেল ডেভেলপ হয়, যেখানে ডিপ লার্নিং এর মডেল ডেভেলপ হয়, যেই জায়গাটা, যে জায়গাগুলোতে এই মডেলগুলো টুইক করা হয়। এই মডেলগুলো টুইক করার জন্য কিন্তু যেই মেশিন দরকার, এই মেশিন কিন্তু আপনি এই আপনার কম্পিউটারে খুব ভালো পাবেন বলে আমি মনে করি না। শুধু এই মেশিন গুলাকে স্কেল আপ করার জন্য একটা ডেভঅপস এর সেক্টর আছে, সেটাকে বলা হচ্ছে এমএল অপস। ঠিক আছে? সুতরাং আহ এই ক্লাউড ফর্মের দরকার হয় অনেক কিছুই। ওই রিলেটেড কিছু কি শিখতে পারবো আমি? স্পেসিফিক মেশিন লার্নিং এর টপিক যেমন অটো এমএল, তারপরে এই টাইপের, এই এই টাইপের যারা এইসব ক্লাউডের সার্ভিস গুলা, এই সার্ভিস গুলা আমি আসলে এই কোর্সে শিখাইতে পারবো না ভাইয়া। এইগুলা ধরা আমার জন্য কষ্ট হবে। আপনি যদি ওই এমএল এর ওই কাজগুলা করে থাকেন, ওই রিলেটেড ক্লাউডের সার্ভিস গুলা এই কোর্সে জন্য কতটুকু, আমি আমার কাছে মনে হয় না খুব বেশি টাচ করতে পারবো ভাইয়া। আমি মনে হয় সবার কোশ্চেনই মোটামুটি, মেহেদি ভাই আমার কথায় অফেন্ডেড হয়ে থাকলে আমি মাফ চেয়ে নিচ্ছি আগে। আমি আসলে হয়তো আমি ফার্স্টে মানে আমি ব্যাপারটা বুঝতে পারি, কোশ্চেনটা বুঝতে পারি নাই। আমি আসলে ফয়সাল আহমেদ প্রশ্ন করেছেন প্র্যাকটিস করার জন্য কি লিনাক্স মেশিন লাগবে নাকি উইন্ডোজ মেশিনেই করা যাবে। উইন্ডোজে সাবসিস্টেম আছে, লিনাক্স সাবসিস্টেম আসে, ওইখানেও প্র্যাকটিস করা যায়। আর লিনাক্স হইলে তো খুবই ভালো। লিনাক্স আসলে ডেভঅপসে ইন এ লং রান লিনাক্স সে সুইচ করতেই হয়। কে সাখাত ভাই, এই মনে হয় সবার কোশ্চেনই প্রায় টাচ করে ফেলেছি। এখানে তো পার্টিসিপেন্টও আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে, 35 জনের মতন। থ্যাংক ইউ এভরিওয়ান জয়েন করার জন্য। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে জাস্ট শুট করতে পারেন। এডব্লিউএস ইনস্ট্যান্স ক্রিয়েট করার প্র্যাকটিস করা যাবে। ওকে, ফয়সাল আহমেদ, আপনার এই কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছে। আমি আসলে খুব ট্রাই করতেছি যে ওস্তাদের সাথে একটা পার্টনারশিপ করা যায় কিনা কোন একটা ক্লাউড প্ল্যাটফর্মে। যদি পার্টনারশিপ করা একবার যায় ইনশাল্লাহ, তাহলে আমরা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ইনশাল্লাহ দিতে পারবো। আহ, এখনো পর্যন্ত আমি এখানে কোনো পজিটিভ ফিডব্যাক পাইনি, চেষ্টা করছি। ফি আমানিল্লাহ। ওকে, এই প্রজেক্টের শেষে কি আমরা ল্যারাভেল ভিউজে সিটিসি প্রজেক্ট হোস্ট করতে পারবো? ইয়েস, এক্স্যাক্টলি। এই প্রজেক্টের শেষে আমাদের ল্যারাভেল ভিউজে সিটিসি প্রজেক্ট হোস্ট করতে পারা উচিত। এই জিনিসপত্রগুলা আমাদের জানা উচিত। আমরা চেষ্টা করব এই জিনিসপত্র নিয়েই কাজ করার জন্য, এবং এই জিনিসপত্রগুলো কিভাবে হোস্ট মেশিনে কাজ করে, কিভাবে এই জিনিসগুলো ব্যালেন্স করা হয়, এই জিনিসটা আমরা এই পুরা কোর্সে জানবো। ঠিক আছে ওবায়দুল্লাহ। সিআইসিডির জন্য আমি আপনাদেরকে ফার্স্টে গিটহাব দিয়ে সিআইসিডিটা দেখা, মানে আমরা প্র্যাকটিস করব গিটহাব দিয়ে, গিটহাব অ্যাকশন দিয়ে। আপনাদেরকে আমরা জেনকিন্সটা দেখাবো, এবং আপনাদের করতে হবে না, বাট আমি বিট বাকেটেরটাও একটু ইনশাল্লাহ টাচ করব। বাট গিটহাব গিটহাব অ্যাকশনই এখন সবচেয়ে বেশি ইউজ হয়, গিটহাব অ্যাকশন। আর জেনকিন্স ইউজ হয় সাধারণত সিডির ক্ষেত্রে, সিকিউর কিছু ব্যাপার স্যাপার থাকে ওইখানে জেনকিন্সটা ইউজ হয়। সুতরাং এই দুইটা যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে আমাদের সিআইসিডিটা কভার করবে ইনশাল্লাহ। ওকে, মেহেদি হাসান সৈকত, টু এভরিওয়ান হোয়াট ইজ ডেভ সেকপস? ওকে, ডেভ সেকপস হচ্ছে ডেভ সেকপস
সিকিউরিটিটা লাগে তার কারণ হচ্ছে, মনে করেন ব্যাংকিং সিস্টেম অথবা যেসব খুব সেন্সিটিভ সিস্টেম গুলা, এই সিস্টেম গুলার জন্য খুব 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 মানে সফিস্টিকেটেড সিকিউরিটি ইনশিওর করতে হয়। যেই সব জায়গায় পার্সোনাল ডাটা থাকে, এইসব ডাটা, তারপরে যেসব জায়গা হচ্ছে হিউজলি ইউজ করা হয়, এইসব জায়গায় সিকিউরিটির যে আলাদা টিম থাকে, এর সাথে ডেভঅপস এর খুব ভালো ইন্টিগ্রেশন দরকার হয়। এই ইন্টিগ্রেশনটার জন্য কিছু কিছু টিম এই টিমটাকে ডেভসেকঅপস নাম দেয়। টুলস গুলোর আর্কিটেকচার কভার করা হবে। টুলস গুলোর আর্কিটেকচার বলতে আমি আসলে কোশ্চেনটা বুঝতে পারি না ভাইয়া। টুলস গুলোর আর্কিটেকচারটা বলতে কি, টুলস তো টুলসই, মানে টুলসে কিভাবে ডিপ্লয় থাকে এইটা যদি আপনি জানতে চান, এটা ইনশাল্লাহ কভার করা হবে। বাট আমি এর বাইরে খুব বেশি কিছু জানি না। টেস্টিং এর জন্য কি কোনো টুলস শিখাবেন ভাইয়া? টেস্টিং এর টুলস আসলে এটার মধ্যে কভার করা হবে না ভাইয়া। ইউ আর সো ইনফরমেটিভ অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, আই হোপ আই ক্যান লার্ন গ্রেট থিংস। এটা আসলে ফাল্লাহ করেন হাফিজ রহমান, আল্লাহ যাকে যতটুকু যোগ্যতা দেন। আমার হয়তো কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ আমাকে কিছু ভালো যোগ্যতা দিয়েছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাকে হয়তো আমার আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমার যেটুকু আছে এটুকুর জন্য আল্লাহর কাছে শুকর, এটাই আর কি। তবে বেস্ট অফ লাক, আল্লাহ আপনাকেও ভালো করুক আসিফুল হক ভাইয়া। টুলস গুলো আর্কিটেকচারটা কভার করা হবে কিনা, আসলে টুলস এর আর্কিটেকচারটা নিয়ে আমি আসলে আপনার কোশ্চেনটা বুঝতে পারি নাই ভাইয়া। টুলস এর আর্কিটেকচার বলতে আমরা কি বুঝি, যে টুলস আমরা ইনস্টল করব কিনা। টুলসটা ইনস্টল করার, আমরা কিছু কিছু টুলস ইনস্টল করব, কিছু কিছু টুলস যেমন ইনস্টল করার কিছুই নাই, যেমন গিটহাব অ্যাকশন, গিটহাব অ্যাকশন চলবেই তো গিটহাবে, সুতরাং সেটা ইনস্টল করার কিছু নাই। অনেক টুলস আছে যেটা আমরা আহ কুবারনেটিস কিভাবে কাজ করে, হ্যাঁ এটার আর্কিটেকচারের কম্পোনেন্টস গুলো আমরা এক্সপ্লোর করবো, অফকোর্স এটাকে এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, কারণ কুবারনেটিস একটা বড় জিনিস, এটার কম্পোনেন্ট গুলো না বুঝলে কিন্তু আমরা সামনে আগাইতে পারবো না। সুতরাং এর কম্পোনেন্ট গুলো আমাদেরকে জানতে হবে, এটার আর্কিটেকচার জানতে হবে, এটা কভার করা হবে ইনশাল্লাহ।